সুপ্রিয় শিক্ষার্থীরা, ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল কর্তৃক আয়োজিত ভার্চুয়াল ক্লাস হতে আজও আমি হাজির হলাম নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান নিয়ে মোহাম্মদ খুরশাদ আলম। আজকে আমরা চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন নিয়ে আমরা আলোচনা করব। দেখি মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন সম্পর্কে আমরা কি আছে পরবর্তী ধাপে আমরা একটু দেখি। মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন আধুনিক সমাজ ব্যবস্থায় হিসাব লিপিবদ্ধনের ক্ষেত্রে লেনদেনের গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ। কারণ সঠিকভাবে যদি আমরা লেনদেনটা সঠিকভাবে লিপিবদ্ধ না করতে পারি, তাহলে বছরের শেষে বা নির্দিষ্ট সময়ের শেষে আর্থিক ফলাফল অথবা আর্থিক অবস্থা নিরূপণ করা সম্ভব নয়। এর জন্য আমরা কি করতে হবে? আমরা লেনদেনগুলোকে সঠিকভাবে লিপিবদ্ধ করতে হবে। আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিদিন নিয়মিত অনেক ঘটনাই ঘটে থাকে। যেমন মনে করো, আজকে 10,000 টাকার বেতনে 3 জন কর্মচারী নিয়োগ দেওয়া হলো, এটাও একটা ঘটনা। আবার দেখা গেছে যে কর্মচারীর বেতন দেওয়া হলো, এটাও একটা ঘটনা। কিন্তু আমরা সবগুলো ঘটনাই আমরা লিপিবদ্ধ করি না। তাহলে আমরা লিপিবদ্ধ করি কোনটা? আমরা লিপিবদ্ধ করি যে ঘটনাটা অর্থ সম্পর্কিত, অর্থ দ্বারা পরিমাপযোগ্য ও আর্থিক অবস্থার পরিবর্তন আনে, তাকে আমরা লিপিবদ্ধ করি। আর এটাকেই বলা হয় লেনদেন, যা আমরা দ্বিতীয় অধ্যায়ে জেনে আসি। নির্দিষ্ট সময়ের পর পর ব্যবসায় আমরা লাভ ক্ষতি ও আর্থিক অবস্থা জানার প্রয়োজন। কিছু লেনদেন এমন ঘটনা হয় বা লেনদেন হয় যেটি আমরা একবার ঘটলে এটা বারবার হয় না, অনিয়মিত হয়, অর্থাৎ এটা আমাদের মুনাফা জাতীয় দড়ি। আবার দেখা গেছে কিছু কিছু ঘটনা আছে যেটা একবার হয় কিন্তু নিয়মিত না, এটার স্থায়িত্বকাল 1 বছরের অধিক। এই ভিত্তিতে দেখা গেছে লেনদেনটাকে আমরা আবার দুটি ভাগে ভাগ করেছি। একটা হলো মূলধন জাতীয় লেনদেন আর আরেকটা হলো মুনাফা জাতীয় লেনদেন। তবে এখানে দেখো, আমরা দ্বিতীয় অধ্যায়ে কিন্তু লেনদেনের একটা প্রকারভেদ করে আসছি। একটা হলো আমরা বহিস্থ লেনদেন আর একটা হলো আভ্যন্তরীণ লেনদেন। আসলে বিভিন্ন আমরা পক্ষের ভিত্তিতে আমরা দেখা গেছে লেনদেনটাকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। আমরা পরবর্তী যে কোনো একটা ক্লাসে আমরা লেনদেন সম্পর্কে আমরা আলোচনা করব। আজকে আমরা স্থায়িত্বের ভিত্তিতে লেনদেনের দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো আমাদের মূলধন জাতীয় লেনদেন আর একটা হলো মুনাফা জাতীয় লেনদেন। আসো আমরা দেখি মূলধন জাতীয় লেনদেন এবং মুনাফা জাতীয় লেনদেন সম্পর্কে আরো কি আছে পরবর্তী ধাপে। এখানে দেখো, মূলধন জাতীয় লেনদেন যে লেনদেন বারবার হয় না, একবার হয়, স্থায়িত্ব 1 বছরের অধিক এবং 1 বছরের অধিক সুবিধা সুফল ভোগ করা যায়, তাকে মূলধন জাতীয় লেনদেন বলা হয়। মূলধন জাতীয় লেনদেনটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, যেটা মূলধন জাতীয় প্রাপ্তি বা আয় আর একটা হলো মূলধন জাতীয় ব্যয়। এবার মূলধন জাতীয় প্রাপ্তি হলো যে সকল প্রাপ্তি বারবার হয় না, একবার হয় বা অর্থাৎ অনিয়মিত, যা 1 বছর অধিক সুফল ভোগ করা যায়, তাকে মূলধন জাতীয় প্রাপ্তি বলা হয়। তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি আমরা দেখা গেছে ক নাম্বার প্রশ্ন থাকে যে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো। আমরা সৃজনশীল প্রশ্ন করতে গেলে আমরা এই প্রশ্নটা সম্পর্কে আমরা জানতে হয় বা করতে হয়। দেখো, এখানে আমি 3টা মূলধন জাতীয় প্রাপ্তি দিয়েছি। একটা হলো মালিক কর্তৃক বিনিয়োজিত মূলধন, অর্থাৎ মালিক ব্যবসায় মূলধন বিনিয়োগ করে, বারবার করে না, একবারই করে, এটার স্থায়িত্বকাল 1 বছরের চেয়ে বেশি। আবার দেখা গেছে ব্যাংক হতে বা অন্য যে কোনো উৎস হতে আমরা ঋণ গ্রহণ করি, তাহলে ঋণও বারবার গ্রহণ করা হয় না, একবার হয়, এটারও স্থায়িত্বকাল 1 বছরের চেয়ে বেশি। আরেকটা আছে স্থায়ী সম্পদ বিক্রয়জনিত অর্থ বা বিক্রয়জনিত লাভ। এখানে একটু প্রশ্ন আছে, দেখো, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত অর্থটারই একটা অংশ হলো আমরা লাভ। আমরা দেখা গেছে লেকচার বইয়ের মধ্যে একটা আমরা 2 নাম্বার বা 4 নাম্বার সৃজনশীলটার মধ্যে আছে, লেকচার বইয়ের মধ্যে এই বিক্রয়জনিত লাভটা এটা মূলধন জাতীয় আয় দেখাইছে না। কিন্তু আবার দেখা গেছে পাঞ্জিরি বা অন্য কোনো গাইডের মধ্যে আমরা স্থায়ী সম্পদ বিক্রয়জনিত অর্থটার একটা অংশ বিবেচনা করে আমরা বিক্রয়জনিত লাভটা মূলধন জাতীয় প্রাপ্তি হিসাবে ধরা হয়েছে, এটাই সঠিক। তাইলে মূলধন জাতীয় মানে আয় হলো মূলধন জাতীয় প্রাপ্তির একটা অংশ। দেখো, এই জায়গাটা যদি আমরা একটু বুঝি তাহলে আমাদের আরো ক্লিয়ার হবে। আমরা 60,000 টাকা ক্রয়কৃত আসবাবপত্রটা আমরা 70,000 টাকা বিক্রি করা হলে এক্ষেত্রে মূলধন জাতীয় আয় হলো কত? তাহলে আমরা বিক্রি করছি 70,000, এখান থেকে আমরা কিনছি কত? 60,000। তাহলে 60,000 বাদ দিলে আমরা কি? আমরা 10,000 টাকা লাভ হলো। তাইলে বোঝা গেল এই 70,000 টাকা হলো আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি আর মূলধন জাতীয় আয় হলো আমার কত? 10,000। তাহলে বোঝা গেল যে এই 70,000-এর একটা অংশ মূলধন জাতীয় আমরা মানে আয়। এই মূলধন জাতীয় আয়টা মূলধন জাতীয় প্রাপ্তির অংশ বিদায় আমরা এটাকেও মূলধন জাতীয় প্রাপ্তি হিসাবে বিবেচনা করব। এইগুলো আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি। এবার আসো আমরা মূলধন জাতীয় ব্যয় সম্পর্কে একটু দেখি। আমরা মূলধন জাতীয় ব্যয় হলো যে ব্যয়টা বারবার হয় না,
একবার হয় অর্থাৎ অনিয়মিত, এর স্থায়িত্ব 1 বছরের অধিক সুফল ও সুবিধা ভোগ করা যায় তাকে মূলধন জাতীয় ব্যয় বলা হয়। মূলধন জাতীয় ব্যয় কিছুটা আমরা চেনার জন্য আমরা কিছুটা বৈশিষ্ট্য আকারে এখানে উল্লেখ করা হলো। এক, যে কোনো স্থায়ী সম্পদ ক্রয়, যেমন আসবাবপত্র ক্রয়, যন্ত্রপাতি ক্রয়, কম্পিউটার ক্রয়, জমি ক্রয়, আবার মেশিন ক্রয়, এই ধরনের থাকে যা আমরা স্থায়ী সম্পদ ক্রয় সংক্রান্ত খরচ মূলধন জাতীয় ব্যয় হিসাবে বিবেচিত হয়। 2 নম্বর হলো ক্রয়কৃত সম্পদ এর বহন খরচ, শুল্ক, জাহাজ ভাড়া, এগুলো আমাদের মূলধন জাতীয় ব্যয় হিসাবে ধরতে হয়। কারণ আমরা যেমন মেশিন ক্রয়, মেশিনের বহন খরচ, তাহলে মেশিন ক্রয় বারবার হয় না, মেশিনের বহন খরচও বারবার হয় না, একবারই হয়। তাহলে এগুলোর কারণে আমাদের ক্রয়কৃত সম্পদের মূল্য বৃদ্ধি পায় বিধায় এগুলো আমরা কি করব, মূলধন জাতীয় ব্যয় হিসাবে ধরব। ক্রয়কৃত সম্পদকে ব্যবহারযোগ্য করতে হলে আমাদের কি করতে হয়, সংস্থাপন করতে হয়। তাহলে মেশিন সংস্থাপন ব্যয় আমাদের একটা মূলধন জাতীয় ব্যয়। উদাহরণস্বরূপ মনে করো তুমি একটা সমিল কিনছো, তাহলে এই সমিলটা দেখা গেছে যে ক্রয় করলেই এটা দিয়ে কাজ করা যাবে না, এটাকে ব্যবহার করা যাবে না, এটাকে ব্যবহার করতে হলে কি করতে হবে, নির্দিষ্ট স্থানে বসাতে হবে। তাহলে বসাতে গেলে আমাদের অনেক টাকা ব্যয় করতে হয়, সুতরাং এই মূলধন জাতীয় ব্যয় হিসাবে সংস্থাপন ব্যয়টাকেও আমরা বিবেচনা করব। ক্রয়কৃত সম্পদের নিবন্ধন ফি বা রেজিস্ট্রেশন ফি, এটিও মূলধন জাতীয় ব্যয়। যেমন জমির দলিল, জমির রেজিস্ট্রেশন ফি, এগুলো সবগুলো হলো আমাদের মূলধন জাতীয় ব্যয়। কারণ এগুলো কখনো বারবার হয় না, এটা অনিয়মিত, একবারই হয়, এটার স্থায়িত্বকাল 1 বছরের চেয়ে অধিক থাকে। এর জন্য জমির দলিল বা জমির রেজিস্ট্রেশন ফি এগুলো আমাদের মূলধন জাতীয় ব্যয়। যে ব্যয় ফলে সংশ্লিষ্ট সম্পদের আয়ুষ্কাল বৃদ্ধি পায় বা কোনো যন্ত্রপাতির যন্ত্রাংশ সংযোগ করে যদি বড় ধরনের কোনো মেরামত করার পর উক্ত সম্পদের যদি আয়ুষ্কাল বৃদ্ধি পায়, তাহলে এটাকেও আমরা মূলধন জাতীয় ব্যয় দেবো। যেমন তোমার বাসায় একটা নষ্ট ফ্রিজ আছে, তাহলে এই ফ্রিজটা তুমি জানো অকেজো হয়ে পড়ে রয়েছে, তাহলে তুমি 8,000 টাকায় মানে একটা ব্যয় করে একটা কম্প্রেসার পরিবর্তন করেছো, তাহলে বোঝা গেল এখানে কম্প্রেসার পরিবর্তন করার কারণে তোমার মানে ফ্রিজের আয়ুষ্কাল এখানে বৃদ্ধি পেয়েছে। তাইলে বোঝা গেল এই ধরনের ব্যয়গুলোকে আমরা মূলধন জাতীয় ব্যয় ধরে আমরা হিসাবভুক্ত করব। যেমন গাড়ির টায়ার ও ব্যাটারি ক্রয়, তাহলে এগুলো আমাদের গাড়ির একটা যন্ত্রাংশ, সুতরাং এগুলো পরিবর্তন করে মেরামত করা হয়েছে, তাহলে এগুলোর কারণে গাড়ি বা দেখা গেছে আয়ুষ্কাল বৃদ্ধি পেয়েছে, এই ধরনের ব্যয়টাকে আমরা মূলধন জাতীয় ব্যয় ধরবো। তাইলে আমরা জানলাম 2টা ধাপে যে মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় আয়, আর বুঝলাম আমরা মূলধন জাতীয় ব্যয়। এবার আসো আমরা মুনাফা জাতীয় ব্যয় সম্পর্কে আমরা যাই। মুনাফা জাতীয় লেনদেন হলো যে লেনদেনটা বারবার হয় অর্থাৎ নিয়মিত হয় এবং স্থায়িত্ব 1 বছরের কম বা 1 বছরের মধ্যে সীমাবদ্ধ থাকে, নির্দিষ্ট সময়ের মধ্যে এর উপযোগিতা আমরা শেষ হয়ে যায়, তাকে মুনাফা জাতীয় লেনদেন বলা হয়। উদাহরণস্বরূপ মনে করো তোমার বাসায় গত মাসে ভাড়াটা প্রদান করেছো, তাহলে এই যে ভাড়াটা প্রদান করেছো, এই ভাড়াটা দিয়ে কিন্তু আগামী দিন এই বাসা ব্যবহার করা যাবে না, কারণ এটা ওই মাসের জন্য নির্দিষ্ট হয়ে গেছে, ওই মাসের তুমি উপযোগিতা গ্রহণ করেছো, তার কারণে আবার তোমাকে যদি থাকতে হয় আবার তাকে কি করতে হবে, ভাড়ার মালিককে ভাড়া দিতে হবে। তাইলে দেখা গেছে যে এটা একটা নির্দিষ্ট মেয়াদ আছে, নির্দিষ্ট মেয়াদের মধ্যে এটা কি হয়, নিঃশেষিত হয়ে যায়। এই ধরনের ব্যয়টাকে বলা হয় আমাদের মুনাফা জাতীয় ব্যয়। ঠিক মুনাফা জাতীয় ব্যয়টাকেও আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয়, আরেকটা হলো মুনাফা জাতীয় প্রদান বা ব্যয়। আমরা মুনাফা জাতীয় প্রাপ্তি প্রদান, যে প্রাপ্তি নির্দিষ্ট সময় পর পর অর্থাৎ নিয়মিত আদায় হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে উপযোগিতা শেষ হয়ে যায়, তাকে আমরা মুনাফা জাতীয় প্রাপ্তি বলি। যেমন আমি পণ্য বিক্রি করছি, কমিশন প্রাপ্তি, সুদ প্রাপ্তি, বাড়ি ভাড়া প্রাপ্তি, ব্যাংকে জমা সুদ ইত্যাদি, এগুলো সবগুলো আমাদের মুনাফা জাতীয় প্রাপ্তি। মুনাফা জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় আয় একই অর্থবোধক মনে হলেও এর মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। মুনাফা জাতীয় প্রাপ্তি সবটুকুই একটি নির্দিষ্ট সময় মুনাফা জাতীয় আয় হয় না। ধরা যাক 2017 সালে ভাড়া পাওয়া গেল 60,000, যার মধ্যে 10,000 টাকা পরবর্তী 2018 সালে, তাহলে বোঝা গেল এখানে আমাদের প্রাপ্তি হলো পুরো 60,000, আর আমাদের মুনাফা জাতীয় আয় হবে, আমরা যেহেতু 18 সালের হিসাব করি না, 18 সালটা পরবর্তী বছরে, সুতরাং এখানে 10,000 টাকা আমরা কি করতে হবে, আমরা 50,000 টাকা থেকে বাদ দিতে হবে, আর 60,000 থেকে বাদ দিয়ে 50,000 টাকা নির্ণয় করতে হবে। তাহলে এই 50,000 টাকাই হলো আমাদের মুনাফা জাতীয় আয়, আর 60,000 টাকা হলো আমাদের মুনাফা জাতীয় প্রাপ্তি। এখানে দেখো মুনাফা জাতীয় প্রাপ্তি বিগত, চলতি, পরবর্তী উভয় বছর হতে পারে, কিন্তু মুনাফা জাতীয় আয় শুধু চলতি বছরের অংশটুকুই আমরা
ধরবো। তাহলে এটা গেল কি আমাদের মুনাফা জাতীয় প্রাপ্তি ও আয়। এবার আমরা যাই মুনাফা জাতীয় ব্যয় বা প্রধানের দিকে। দেখো মুনাফা জাতীয় ব্যয় বা প্রধান হলো যে ব্যবসা প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যাবলী সম্পাদনের জন্য নিয়মিত যে সকল ব্যয় মানে নির্দিষ্ট সময় পর পর সংগঠিত হয়, স্বল্পের মধ্যে এর উপযোগিতা নিশ্চিত হয়ে যায়, তাকে বলা হয় মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় ব্যয় যেমন ক্রয়, ভাড়া, মজুরি, বেতন, বিজ্ঞাপন, এগুলো হলো আমাদের মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় প্রদান ও মুনাফা জাতীয় ব্যয়ও একই অর্থবোধক মনে হলেও এরও কিছুটা পার্থক্য রয়েছে, ঠিক মুনাফা জাতীয় প্রাপ্তির মতো। মুনাফা জাতীয় ব্যয় মুনাফা জাতীয় প্রদানের একটি অংশ। মুনাফা জাতীয় প্রদান সবটুকু মুনাফা জাতীয় ব্যয় হয় না। ধরা যাক 2017 সালে আমরা বেতন প্রদান করছি 60,000 টাকা, যার মধ্যে বিগত বছর মানে 16 সালের আমরা আছে কত 12,000 টাকা। এক্ষেত্রে মুনাফা জাতীয় ব্যয় হবে আমরা 60,000 থেকে 12,000 টাকা বাদ দিলে আমরা চলতি বছরের অংশটুকু 48,000 টাকা, এটা হলো মুনাফা জাতীয় ব্যয়। এবং মুনাফা জাতীয় যদি প্রদান চায় তাহলে আমরা কিন্তু পুরাটাই লিখতে হবে 60,000, কারণ এই মুনাফা জাতীয় প্রদানের মধ্যে বিগত পরবর্তী চলতি উভয় বছর হয়। এখানে লিখাও আছে মুনাফা জাতীয় প্রদান বিগত চলতি ও পরবর্তী উভয় বছর হতে পারে, কিন্তু মুনাফা জাতীয় ব্যয়টা হবে শুধু চলতি হিসাবকালে ব্যয়। তাইলে আমরা জানলাম মুনাফা জাতীয় ব্যয় ও প্রদান। আসো আমরা এর পরবর্তীতে আরো আমরা একটু জানি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এটা মুনাফা জাতীয় ব্যয় হওয়া সত্ত্বেও আমরা নির্দিষ্ট হিসাব বছরে সীমাবদ্ধ না থেকে পরবর্তী একাধিক বছর সমূহের সুবিধা পাওয়া যায়, এই ধরনের ব্যয়টাকে আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলে থাকি। তাহলে যেহেতু এই ব্যয়ের দ্বারা একাধিক বছরের সুবিধা ভোগ করা যায়, তাই এই ব্যয়কে হিসাবকাল সমূহের মাঝে বিভক্ত করে চলতি বছরের অংশটুকু মুনাফা জাতীয় ব্যয় এবং অবশিষ্ট অংশটুকু আমরা সাময়িকভাবে মূলধন জাতীয় ব্যয় ধরে আমরা হিসাবভুক্ত করতে হবে। আমরা প্রশ্নের মধ্যে থাকে যে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করো। আমরা উদাহরণস্বরূপ আমরা বিনিয়োজিত মূলধনের কিছু অংশ এখানে দেখাইলাম। নতুন পণ্যের গবেষণা ব্যয়, কারণ একটা পণ্য আবিষ্কার বা উদ্ভাবন করতে হলে এই পণ্য সম্পর্কে আমরা কি করি, গবেষণা করে থাকি। তাহলে এই পণ্য গবেষণাটা বারবার হয় না, একবারে হয়। তাইলে এই পণ্যটা যতদিন আমরা উৎপাদন করি আমরা ওই ফরম্যাটে আমরা উৎপাদন করে থাকি, যার কারণে নতুন পণ্যের গবেষণা ব্যয়টা আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। ব্যবসায়ী স্থানান্তর ব্যয়, আমরা ব্যবসাটা এক জায়গায় থেকে অন্য জায়গায় যদি আমরা স্থানান্তর করি, এই ধরনের ব্যয়টা আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসাবে ধরি। মনে করো কাউতুলি থেকে তোমার ব্যবসাটা টি রুটে তুমি মানে স্থানান্তর করেছো, তাহলে এই ধরনের ব্যয়টা আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় শিরোনামে আমরা লিখব। বিলম্বিত বিজ্ঞাপন, যে বিজ্ঞাপনের অংশটা আমরা যদি মনে করো 5 বছরের জন্য আমরা ব্যয় করেছি, তাহলে 1 বছরের টাকাটা মুনাফা জাতীয় ব্যয় ধরবো, পরবর্তী ব্যবহারযোগ্যটুকু অংশটুকু আমরা বিলম্বিত বিজ্ঞাপন হিসাবে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় আমরা লিপিবদ্ধ করব। তাইলে আমরা এখানে লিখছি পরবর্তী বছরগুলোর অংশটুকুই দেখাতে হবে, আর মুনাফা জাতীয়তা আমরা চলতি বছরেরটাই ধরবো। প্রাথমিক খরচ, এটা হলো ব্যবসা প্রতিষ্ঠান উদ্ভাবন করতে হলে আমরা প্রাথমিকভাবে যে ব্যবসা শুরু করার আগে কিছু আমরা খরচ করে থাকি, এই ধরনের ব্যয়টাকে আমরা আসলে মূলত প্রাথমিক খরচই ধরে থাকি। তাহলে এই প্রাথমিক খরচ হেড আমি 4টা উদাহরণ দিচ্ছি, এর বাহিরেও অনেক হিসাব আছে, আমরা এগুলো পরে এক সময় আলোচনা করব। আমরা আজকে যা জানলাম এটা হলো আমাদের কি, আমরা চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন সম্পর্কে আমরা জানলাম। আমরা মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনটা যদি সঠিকভাবে লিপিবদ্ধ না করতে পারি, তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক ফলাফল অর্থাৎ লাভ ক্ষতি বা আর্থিক অবস্থার বিবরণী, যেটা আমরাকে সম্পদ, দায় ও মালিকানার সত্ত্ব নির্ণয় করি, এগুলো সম্ভব নয়। তোমরা মনে রাখতে হবে যে মুনাফা জাতীয় লেনদেন দ্বারাই আমরা বিশ্ব দায় বিবরণী প্রস্তুত করে থাকি। আমরা বিশ্ব দায় বিবরণীতে মূলধন জাতীয় কোনো লেনদেন আমরা অন্তর্ভুক্ত হয় না। যেমন মনে করো মজুরির থেকে, মজুরির মধ্যে আমরা সংস্থাপন ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে, তাহলে বলো মজুরির থেকে কেন আমরা বাদ দিই? এই কারণেই বাদ দিই যেহেতু আমরা মজুরিটা মুনাফা জাতীয় ব্যয় আর সংস্থাপন ব্যয়টা মূলধন জাতীয় ব্যয়, তাইলে আমরা মজুরি থেকে সংস্থাপন ব্যয়টা বাদ দিই। ঠিক এমনই আমরা মূলধন জাতীয় লেনদেনগুলো আমরা আর্থিক অবস্থার বিবরণীতে আমরা স্থানান্তরকারী সম্পদ, দায় ও মালিকানার সত্ত্বে। তাইলে বোঝা গেল যে আমরা যদি সঠিকভাবে আমরা লেনদেনগুলো লিপিবদ্ধ না করতে পারি, তাহলে আমরা যে প্রত্যাশিত মুনাফা বা হিসাব ব্যবস্থা এটা পরিপূর্ণভাবে প্রকাশ আমরা করতে পারবো না। আজ এখানেই থাকুক, আমরা পরবর্তীতে আবার ঠিক একই সময় একই জায়গায় আমরা একটা সৃজনশীল নিয়ে আমরা প্রয়োগমূলক প্রশ্ন আমরা হাজির হব। আমাদের সাথে থাকো সবাই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।